নমস্কার, নবনিযম শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বিবিধ অনুশীলনী পেজ 301 নম্বর পাতার অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক 1 নম্বর পাতার অঙ্কগুলো। প্রথম অঙ্কটা আছে, কোন সংখ্যাকে 0.61 দ্বারা গুণ করার পরিবর্তে 6.1 দ্বারা গুণ করলে গুণফল 2745 বৃদ্ধি পায়। কোন সংখ্যাকে? এখানে অপশনগুলো দেওয়া আছে। এবার আমাদের বার করতে হবে যে সংখ্যাটা কত, তাহলে কতটুকু বৃদ্ধি পায় সেটা দেওয়া আছে। তাহলে আমি যদি ধরে নিই যে সংখ্যাটা x, ধরি সংখ্যাটি x, তাহলে এই সংখ্যাটাকে একবার 6.1 দ্বারা গুণ করব, একবার 0.61 দ্বারা গুণ করব, দিয়ে তার বিয়োগফলটা যদি আমি বার করি তাহলে কতটুকু গুণফল বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 6.1 into x minus 0.61 into x সমান 2745। এবার এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা x এর মানটা পাবো যখন, সেটাই হচ্ছে ততটুকু বৃদ্ধি পাবে। সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 6.1 0.61 9 5.49 বিয়োগ করলে হবে, তাহলে 0 থেকে আমরা যখন 1 বিয়োগ করব কত হবে? 9 8 9 10 11 4 5 5.49। তাহলে 5.49x equals to 2745, where x equals to 2745 by, এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই এদিকে এসে ভাগ হয়ে যাবে। 5.49 এটাকে ক্যালকুলেট করলে আসবে 500। অঙ্ক 2 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমরা অনেক পাবে। তো দেখা যাক এই অঙ্কটা কিভাবে হচ্ছে। দেখো কি বলেছে, 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 20 মিটারে, বি সি কে 30 মিটারে পরাজিত করে। সমদূরত্বের প্রতিযোগিতায় এ সি কে পরাজিত করে কত মিটারে, সেটা আমাদের বার করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে যে এ বি কে 20 মিটারে পরাজিত করে, তাহলে মোট যে দূরত্বটা কত মিটার? 300 মিটার। তার মানে এ যে সময়ে 300 মিটার যায়, বি সেই সময়ে 20 মিটার কম যাবে। মানে এ যদি যত সময় এতটা যাবে, এ ধরো এ বি সি ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, তো বলেছে এ যখন এই পয়েন্টটাতে পৌঁছবে 300 মিটার, ধরো এটা 300 মিটার, এ যখন এখানে পৌঁছবে, বি তখন এর থেকে 20 মিটার পিছিয়ে থাকবে। তার মানে 20 মিটার পিছিয়ে থাকবে মানে কি? 300 বিয়োগ 20 মানে কত? 280। তার মানে বি এর দূরত্ব কত হবে? এ যখন 300 যাবে 300 মিটার, বি তখন যাবে 280 মিটার। নেক্সট কি বলেছে দেখো, বি সি কে 30 মিটারে পরাজিত করে। এবার বি যখন যাচ্ছে, ধরো এটা কমপ্লিট হলো, এবার বি আর সি এর মধ্যে বি যখন এই 300 মিটারটা পৌঁছচ্ছে, বি যখন 300 মিটারটা পৌঁছচ্ছে, সি তখন বি এর থেকে 30 কম থাকছে, 30 কম থাকছে। মানে এখন বি এর দূরত্ব 300 আর সি বি এর থেকে 30 কম। তার মানে এখানে করি আমরা, বি যখন হচ্ছে 300 মিটার যাচ্ছে, সি তখন যাচ্ছে এর থেকে 30 কম, মানে 300 থেকে 30 কম মানে হচ্ছে 270 মিটার। তাহলে আমরা এবি পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি। আমাদের কি বার করতে হবে? এই এ আর সি এর মধ্যে ডিফারেন্সটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো a ইউজ টু বি যদি করি কত হচ্ছে? 300 ইউজ টু 280, 0 0 কেটে গেল, 2 দিয়ে দাও, তাহলে 2 15 দুগুণে 30, 2 একে 2, 2 4 8। p ইউজ টু c যখন করব কি হবে? 0 0 কেটে গেল, 3 দিয়ে ভাগ দিলে 10 ইউজ টু 9। তাহলে এবার আমি a ইউজ টু b ইউজ টু c বার করব। আমরা এই সূত্রটা আগে
আগে অনুপাতে আমরা করেছি যে a to b যদি আমাদের given থাকে and b to c যদি given থাকে তাহলে আমরা এই a to b to c বার করতে পারবো 10 to 9। সুতরাং তোমাদের দেখিয়ে দিই কেমন করে। এই যে এটার সাথে এটা একবার করব, এটার সাথে এটা একবার করব, এটার সাথে এটা একবার, মানে এই যে b এর নিচে যদি আমি b বসাই তাহলে দেখো 150 used to 140 used to 36। এটা হলো। এবার দেখো আমার মোট দূরত্ব কতটুকু ছিল 300 মিটার, তাহলে এই 150 মানে a যখন 300 তে গেছে তখন b আর c দুজনেই তো পিছিয়ে ছিল, b a এর থেকে পিছিয়ে ছিল, c b এর থেকে পিছিয়ে ছিল, তার মানে a কতটা a এর থেকে c অনেক পিছিয়ে ছিল। তাহলে দেখো এটাকে যদি আমাকে 300 বানাতে হয় তাহলে 150 কে আমি 2 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে 300 হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতে আমি নিশ্চয়ই একটার উপর অ্যাপ্লিকেশন করতে পারি না, আমাকে তিনটের উপরই অ্যাপ্লিকেশন করতে হবে। আমি যদি এটার সাথে 2 গুণ করি আমাকে সবগুলোর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 300 ইজ টু 4 দুগুণে 8 2 একে 2 280 ইজ টু 6 দুগুণে 12 2 আর তোমরা 3 দুগুণে 6 হাতেটাকে 7। সরি, এখানে আমাদের গুণটা করা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 4 * 9 এর গুণ হয় 36 12 126, তাহলে 126 * 2 কত হবে? 6 দুগুণে 12 1 5 252। তাহলে এটা বেরোচ্ছে a, এটা বেরোচ্ছে b, এটা বেরোচ্ছে c, তাহলে 300 থেকে 252 বিয়োগ করলে কত হবে? 48 মিটার। তাহলে a থেকে c এর ডিফারেন্স মানে a c কে কত দূরত্বে পরাজিত করেছে? 48 মিটার দূরত্বে পরাজিত করেছে। ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক তোমরা অনেক পেয়ে থাকবে। তো এই অঙ্কটা তোমরা যদি ছবি এঁকে বোঝো তাহলে বেশি সুবিধা হবে বুঝতে। তো আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, আমি সেটার অবশ্যই উত্তর দিয়ে দেবো। তো 3 অঙ্কটা দিয়ে কি বলেছে একটা বর্গাকার ঘর। তো এই রকম বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বা যেটারই তোমরা ছবি আঁকতে পারবে, ছবিটাকে কিনবে। তাহলে এটা বর্গাকার ঘর, বর্গাকার ঘরে আমরা জানি কি হয়, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হয়, তাই তো? বর্গাকার ঘরের দৈর্ঘ্য যা হয় প্রস্থও তাই হয়। হলো। নেক্সট কি বলেছে? প্রতিটি 64 সেমি বর্গ মাপের টালির দাম 35 পয়সা। দেখো আমরা কখনো আলাদা আলাদা এককে ভাগ গুণ বিয়োগ যোগ ভাগ করতে পারি না। আমাকে এখানে বলে দিয়েছে মোট টালির দাম কত হচ্ছে 50.40 টাকা, আর প্রত্যেকটি এক একটি টালির দাম, মানে ধরো এই পুরো ঘরটাতে আমি টালি বসাবো, তাহলে এই পুরো ঘরটাতে টালি বসালে মোট কত খরচ হচ্ছে বলেছে 50.40 টাকা। ঠিক আছে, এবার এক একটা টালি মানে ধরো এরকম 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 অনেকগুলো টালি বসানো হবে, তো এই এক একটা টালির দাম বলেছে 35 পয়সা। তাহলে 35 পয়সা সমান কত টাকা এটা বার করে নিতে হবে। তাহলে 35 পয়সা সমান কত টাকা? 1 পয়সা সমান যদি হয় 100 টাকা, তাহলে 35 পয়সা সমান কত হবে? এই 35/100 এত টাকা। পয়সা, তাহলে 35 পয়সা সমান কত টাকা? 35/100 এত টাকা সমান 0.35 টাকা। তাহলে পুরো ঘরটা করতে আমার লেগেছে এত টাকার টালি, এক একটা টালির দাম এত টাকা। তাহলে এটার সাথে যদি আমি এটা ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব মোট কতগুলো টালি এই ঘরটায় বসেছে। ঠিক আছে, তাহলে ভাগ করা যাক। তাহলে মোট টালির সংখ্যা কত হবে? 50.40/0.35 এতটি। ঠিক আছে, এইটার কাটাকাটি করে এই দুটো উঠে যাবে, তাহলে এটা হবে 144টি।
তাহলে মোট টালির সংখ্যা কতটি আছে এই ঘরটায়? 144টি। মানে এরকম 144টি টালি দ্বারা এই ঘরটা পুরোটা করা হয়েছে। ঠিক আছে, পুরো ঘরটা টালি বসাতে 144টি টালি লেগেছে। এবার দেখো 144টি টালি তো মোট লেগেছে, তাহলে আমাকে তো বলে দিয়েছে যে এটা কি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র মানে কি 144 টালি, তার মানে এইরকম 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 ভাবে কিছু টালি বসেছে, আর এরকম 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 ভাবে কিছু আছে। তাহলে বর্গক্ষেত্র হওয়ার জন্য এই দিকেও যতগুলো টালি বসবে এই দিকেও ততগুলো টালি বসবে, ঠিক তাই তো? বর্গক্ষেত্র হওয়ার জন্য এই দিকেও যতগুলো টালি বসবে কারণ এটা তো বর্গক্ষেত্র, এই দিকেও যতগুলো বসবে এই দিকেও যদি আমার 4টে টালি বসে এই দিকেও আমার 4টে টালি বসবে, যেহেতু এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হয়, তাই তো? তাহলে আমার বেরিয়েছে 144টি। তার মানে যদি আমাকে এই দিকে আর এই দিকে সমান টালি বসাতে হয় তাহলে 144 এর কার বর্গ এটা যদি আমি বার করে নিতে পারি তাহলে আমি বলতে পারবো। তো এবার 144 12 বর্গ, এটা আমরা সবাই জানি তাই তো, যে 144 হচ্ছে 12 বর্গ। এবার যদি তোমরা কেউ বর্গটা বার করতে না জানো তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এইভাবে বর্গটা বার করে নিতে পারো। 1 1 1 44 নামলো, জোড়া জোড়া বাঁ দিক থেকে এক জোড়া করে নেব। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 2 2 4 44, তাহলে কত হলো 12। তাহলে এই দিকেও 12টি টালি থাকবে এই দিকেও 12টি থাকবে, কারণ 144টা 12 বর্গ। ঠিক আছে, আমাদের কি চেয়েছে বার করতে? না মেঝের দৈর্ঘ্য কত সেটা বার করতে চেয়েছে। তাহলে আমি পেয়ে গেলাম, দেখো যে এই মেঝের একদিকে কটা টালি থাকতে পারে আমি পেয়ে গেছি। তাহলে একদিকে 12টা টালি থাকতে পারে। একদিকে কটা টালি থাকতে পারে? দৈর্ঘ্য বরাবর 12টি টালি থাকবে, টালি আছে। ঠিক আছে, এক একটা টালির দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? 64 সেমি। এক একটা টালি, এই টালিটা 64 সেমি, এই টালিটার দৈর্ঘ্য 64 সেমি, এই টালিটা 64 সেমি, এই টালিটার দৈর্ঘ্য 64 সেমি। এরকম 12টা টালির দৈর্ঘ্য যদি একটা টালির দৈর্ঘ্য যদি 64 সেমি হয় তাহলে 12টা টালির দৈর্ঘ্য কত হবে? দেখো এরকম দৈর্ঘ্য বরাবর 12টি টালি থাকবে, তাহলে প্রস্থ বরাবর 12টি টালি থাকবে। এক একটা টালির মাপ 64 সেমি, তাহলে 12টা টালি মাপ করতে হবে। একটা টালির মাপ যদি 64 সেমি হয় তাহলে 12টি টালির মাপ হবে 64 গুণ 12, এত সেমি। ঠিক আছে, 12 সাথে 64 গুণ করলে কত হবে? 768 সেমি। উত্তর যেহেতু মিটারে আছে সেজন্য সেমিটাকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হবে। এত মিটার সমান 7.68 মিটার। ব্যাস হয়ে গেল 2 এর অঙ্কটা। এখানে 3 এর অঙ্কটা এখানে যদি তোমাদের কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট অঙ্ক চারটে কি বলেছে? এ ও বি এর বয়সের গড় 9 বছর 4 মাস। বয়সের গড় মানে কি? a প্লাস বি বাই 2, এইটা সমান হচ্ছে 9 বছর 4 মাস। তারপর বলেছে বি ও সি এর বয়সের গড় 8 বছর 4 বছর 8 মাস। তাহলে বি প্লাস সি বাই 2, যেহেতু গড় বলে দিয়েছে তাই যতজন থাকবে তত দিয়ে আমরা নিচে ভাগ করব, ইকুয়ালস টু 4 বছর 8 মাস। এই দুটো ডাটা আমাদের গিভেন আছে। নেক্সট আমাদের বলেছে যে এই এ আর সি এর বয়সের পার্থক্যটা বার করতে দিয়েছে। তাহলে বলেছে এ ও বি এর বয়সের গড় 9 বছর, তাহলে এ প্লাস বি
বাই 2 যেহেতু গড় বলেছে সমান 9 বছর 4 মাস। তাহলে দুইটা দিকে গুণ করে দিলে কত আসবে? a প্লাস b সমান 18 বছর 8 মাস। তারপরে কি বলেছে? b আর c, b প্লাস c বাই 2 যেহেতু এখানেও গড় বলেছে তাই 2 দিয়ে ভাগ করলাম সমান 4 বছর 8 মাস। দুইটা দিকে গুণ করে দিলে কত হবে? b প্লাস c ইকুয়ালস টু 8 বছর 16 মাস। এবার 16 মাস মানে কি? এখান থেকে আমি 12 মাস নিতে পারবো। 12 মাসে 1 বছর, তাহলে 12 বিয়োগ 4, তার মানে এই 1 বছরটা এখানে যোগ করে দিলাম, তাহলে হবে 9 বছর 4 মাস। তাহলে এবার এই দুটোকে বিয়োগ করে দিই। a প্লাস b সমান 8 বছর 18 বছর 8 মাস আর b প্লাস c 9 বছর 4 মাস। তাহলে যখন বিয়োগ করছি তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এই b কেটে গেল, তার মানে a মাইনাস c সমান 9 বছর 4 মাস। 4 মাস মানে কত? 9 বছর প্লাস প্লাস হয়ে যায়, 4 মাস মানে কত বছর? 4/12, তার মানে 9 পূর্ণ 1/3 এত বছর। নেক্সট পাঁচেরটা দিয়েছে কিসের অঙ্ক? এটা হচ্ছে আসল সুদের অঙ্ক, সরল সুদ আছে এখানে। কি বলেছে? দুটি সমপরিমাণ অর্থ যেই পরিমাণ অর্থ নিয়েছে না সেটা একই পরিমাণ অর্থকে একবার রেখেছে 10% আর একবার 12/1 সরল সুদে জমা রাখার 1 বছর পর মোট সুদে আসলে হয় 17,800 টাকা। সুদে আসলে মানে কি? যেই পরিমাণ সুদ হচ্ছে, হ্যাঁ, এই যে দুবার জমা রাখছে একই টাকাকে 10% আর 12.5% হিসেবে, তাহলে যে পরিমাণ মোট সুদ হচ্ছে সেই সুদের সাথে যে আসলটা রাখছে সেটা যোগ। কিন্তু আমরা সরল সুদের যে সূত্রটার সাথে খুব পরিচিত সেটা কি? I equals to PRT/100। ঠিক আছে, যেখানে I হয় সুদ, P আসল আর পার্সেন্টেজ কত পার্সেন্ট হলে T হারে আর T হচ্ছে বছর বাই 100। এই সূত্রটা দিয়েই অঙ্কটা আসবে। বাট আমাদের এখানে তাহলে কি করতে হবে? এখানে বলে দিয়েছে যে রেটটা কত রেটে, তাহলে দুবার, তাহলে আমি যোগ করে নিই মোট। যেহেতু আমার টাকাটা একই পরিমাণ আছে তাই আবার সময়টাও একই, 1 বছরেই টাকাটাও একই, তাই সূত্র রেট হিসেবে আমরা একই রকম পাবো। তাহলে যোগ করে নিই 14 যোগ 12 × 24 আর 25, 10 যোগ 25 2, তাই তো? তাহলে এটা কত আসবে? 20 যোগ 25 সমান 45/2। এই রেট, মোট রেটটা তাহলে এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার যদি আমি ধরে নিই যে এই যে পিটা আমি ধরে নিচ্ছি, পিটা x, মানে আমাকে টাকাটা বার করতে হবে, তো টাকাটা x, তো টাকাটা হচ্ছে x, তার মানে p = x। তাহলে পিটা x হলে এই যে i থেকে, iটা তো সুদ, এবার একটা ব্যাপার যে সুদটা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমি দুবার x পাচ্ছি, দুবার x এর উপর, মানে দুবার এই একই পরিমাণ x টাকাটাকে আমি দুবার রাখছি। তার মানে সুদ যা হবে, সুদ এখানে সুদে আসলে আমার যা আছে তার থেকে x + x দুটো বাদ যাবে, মানে এই দুবার আসল বাদ যাবে। তার মানে মোট সুদে আসলে আছে এত টাকা, এটার থেকে আসলটা যেহেতু একই পরিমাণ টাকা দুবার রেখেছি তাই একই পরিমাণ টাকা বাদ যাবে, x + x মানে 2x বাদ যাবে। তার মানে আমার সুদ পেলাম এটা। তাহলে এই সূত্রতে আমি বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব -2x সমান p এর মান x ইনটু রেট কত 45/2, কত দিনের জন্য রেখেছে? 1 বছরের জন্য বাই 100। তাহলে দুইটা নিচে চলে এলে হয়ে যাবে -2x = 45x/200।
তাহলে এদিকে কাটাকাটি করে দিই, 5 9 45। আচ্ছা কাটাকাটি না করে এদিকে নিয়ে চলে আসি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এত ইন্টু 200 মাইনাস 400x ইকুয়ালস টু 45x। এই x টাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে? এদিকে থাকলো এত ইন্টু 200 ইকুয়ালস টু 445x। এবার x ইকুয়ালস টু হবে ইন্টু 200 বাই 445 সমান 8000 টাকা। নেক্সট 6 দাগের অঙ্কটা বলেছে লাভের শতকরা হার বার করতে হবে। অঙ্কটা কি বলেছে? এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 44% বাড়িয়ে ধার্য মূল্য নির্ধারণ করেন। তাহলে আমরা ধরে নিই ওনার ক্রয় মূল্য কত? 100 টাকা ধরে নিই। 100 টাকা ধরে নিলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এই ধরনের অঙ্কগুলো দেখে যাবে। ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য কত করেছে? 100 এর উপর বাড়াচ্ছে 44, তার মানে 144 টাকা। 44% 144 টাকা হলো ধার্য মূল্য। যখন উনি বিক্রি করছেন তার মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি বলেছে? এই ধার্য মূল্যের উপর এত % ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্য এত, এটার উপর 16 পূর্ণ 2 এর 3, 3 16 3 6 18 1 3 48 50 এর 3। ইনটু 100, 3 দিয়ে যাবে, 3 4 12 24 3 8 24 5 2 10 2 2 4 2 4 8, তাহলে 24। তাহলে বিক্রয় মূল্য বের হচ্ছে, মানে এই ছাড় দিচ্ছে বিক্রয় মূল্যের উপর ছাড় 24 টাকা ছাড় হচ্ছে। 24 টাকা ছাড় মানে ছাড়টা অ্যাকচুয়ালি কার উপর হচ্ছে? ধার্য মূল্য। তাহলে অ্যাকচুয়ালি যেটা আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্যের উপরে এই টাকাটা বাদ যাবে, কারণ এই টাকার এত % ছাড় দিয়েছে, 50 এর 3%। তাহলে বিক্রয় মূল্য হবে 144 এর থেকে 24 বিয়োগ 120। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 100 টাকা আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম 120 টাকা। তাহলে লাভ কতটুকু করলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে 100 100 কেটে গেল, তাহলে 20% হয়ে গেল। অঙ্কটা খুব সোজা ছিল। এটা তো খুবই ইম্পর্টেন্ট। এই লসাগু বার করে অবশিষ্ট কত আছে, এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতে পাবে, একটা করে হলেও পাবে। তাহলে প্রথমে কি করতে হয়, কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 আর 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো লসাগু বার করা। 6 আর 10 দিয়ে গেলে 2 3 6 2 4 8 2 5 10, 8 যাবে না, সব আলাদা চলে আসছে। 4 5 20 3 2 6, তার মানে 120। তাহলে আমাদের লসাগু কত হলো? 120 এর লসাগু। এইবার বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। আমরা দেখব যে কত ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলো। তাহলে দেখি 120 গুণ 1 যোগ 5, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা যোগ করে দেব, দিয়ে দেখব কত আসে। বাট সেটাকে আবার 7 দিয়ে ভাগ যেতে হবে। দেখা যাক এটা কত আসবে? 125। বাট 125 কে কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। নেক্সট দেখব 120 গুণ 2 যোগ 5, তাহলে 240 যোগ 5 সমান 245। 245 কে কিন্তু 7 দ্বারা ভাগ যায়, তাই তো? 245 কে 7 দ্বারা ভাগ যায়। 3 7 21 35 5 7 35, তাহলে আমাদের অ্যানসার চলে এলো 235। পরে 8 এর অঙ্কটাই কি আছে দেখো, বলেছে 1995 সালের 1 জানুয়ারি রবিবার। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা ফার্স্ট যেটা দেখবে যে সালটা আছে সেই সালটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না।
এটা সবসময় লক্ষ্য রাখবে। তো 1995 অবশ্যই লিপ ইয়ার সাল নয়। তাহলে 1 জানুয়ারি রবিবার হয়, তাহলে 1995 সালে কটা রবিবার আছে? এইটার একটা বেসিক কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যদি সালটা লিপ ইয়ার না হয়, মানে যেহেতু 1995 এই সালটা লিপ ইয়ার না, যদি সালটা লিপ ইয়ার না হয় তাহলে সেই সালটা যে বার দিয়ে শুরু হয়, সেই কি বললাম, সেই সালটা যে বার দিয়ে শুরু হয়, মানে এই সালটা শুরু হয়েছে রবিবার দিয়ে, যে বার দিয়ে শুরু হয় সেই বারটা ওই সালে 53টা থাকে, ঠিক আছে? আর বাকি যে বারগুলো থাকে সেই বারগুলো 52টা থাকে। আর এই সালটা যদি লিপ ইয়ার হয় তাহলে কি, তাহলে যেই প্রথম দুটো বার, জানুয়ারি মাসের প্রথম দুটো বার ওই বছরে 53টা থাকে আর বাকি বারগুলো 52টা থাকে। তাহলে দেখো এই সালটা লিপ ইয়ার না, আর এই সালের প্রথম দিন রবিবার দিয়ে শুরু হয়েছে, তাহলে রবিবার এই সালে 53টা থাকবে। ব্যাস হয়ে গেল সংখ্যাটা। পরে 9 নম্বর অঙ্ক। নেক্সট 9 কি বলেছে, কি করতে হবে? এখানে আমাদের 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে এই 4টে সংখ্যা দ্বারা আমাদের একটা বৃহত্তম সংখ্যা বার করতে হবে, একটা ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে, ঠিক আছে? এইবার দেখো, যেহেতু এখানে শূন্য আছে, শূন্য তো সবথেকে ছোট, তাই বলে কিন্তু তোমরা শূন্যগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা বানানোর সময় আগে দিয়ে দিও না, কারণ এখানে বলে দিয়েছে দুটো সংখ্যাকেই 4 অঙ্কের হতে হবে, আর বাঁ দিকে শূন্যর কিন্তু কোনো দাম নেই। তাই এই 4টে সংখ্যা দ্বারা যে বৃহত্তম সংখ্যাটা বানানো যাবে সেটা হচ্ছে 6 3 0 0, এবং যে ক্ষুদ্রতম সংখ্যাটা বানানো যাবে আগে 3 আসবে, 3 0 0 6। তাহলে কত হবে? 4 9 2 3। ব্যাস এটাই আছে। নেক্সট অঙ্কটা কি বলেছে আমাদের? বলেছে 792 টাকা 3 জন পুরুষ 4 জন স্ত্রীলোক আর 7 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালকের প্রাপ্য অর্থের অনুপাত 3:2:1। তাহলে প্রতিটি স্ত্রীলোক কত করে পান? ঠিক আছে, তাহলে আমরা এই রকম অঙ্কগুলোকে দেখব। 3 জন পুরুষ আর অর্থের ভাগটা আমাকে দেওয়া আছে, তাহলে 3 জন পুরুষ কতটুকু করে পান? 3 3 * 3 ইউজ টু বলেছে 4 জন বালক, অর্থের ভাগে ওরা পেয়েছে 2 ভাগ, তাহলে 4 * 2 ইউজ টু 7 * 1, তাহলে 3 3 9 ইউজ টু 8 ইউজ টু 7। এবার আমাকে বের করতে বলেছে স্ত্রীলোকেরটা, তাহলে এটা ছিল পুরুষের, এটা ছিল স্ত্রীলোকের, এটা ছিল বালকের। তাহলে স্ত্রীলোকের হবে কত? 8 8 বাই এই তিনটে যোগফল, এই তিনটে যোগফল কত হবে? 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24, 8 বাই 24 কিন্তু মোট টাকাটা কত? 792 টাকা, ঠিক আছে? তাহলে 8 3 24, 3 2 6 19, 3 6 18 12, 3 4 12, ঠিক আছে? এটা হচ্ছে এই কতজন? 4 জন স্ত্রীলোকের মোট টাকা। তাহলে এখানে আমাদের দিয়েছে প্রতিজন স্ত্রীলোক কত টাকা করে পায়, তাহলে 4 দ্বারা ভাগ করলে পেয়ে যাব 4 5 20, 4 6 24, 4 6 24 66 টাকা। ব্যাস হ্যালো। নেক্সট আমরা 11টা শুরু করছি। 11টা কি আছে দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 3 সমান বলেছে 30, ঠিক আছে? এবার এই পাওয়ারে যখন প্লাস থাকে তখন আমরা এটাকে ভেঙে দিতে পারি। কিভাবে দেখো, 2 টু দি পাওয়ার x টাকে যদি আমি কমন নিই, তাহলে এটার কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 প্লাস এই 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 1, এটাকে এইভাবে ভাঙতে পারি। দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 1 মানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে? সরি প্লাস না, ইনটু, এটা একটু মুছে দাও, এটা একটু পজ করে দাও। 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? তাহলে এখানে যে এই সংখ্যাটা যত কমুক বালুক, 1 হোক 2 হোক 3 হোক, এখানে সেইভাবে হবে, ঠিক আছে?
তাহলে এখানে আছে দেখো x + 1, তাহলে আমি এটাকে কত লিখবো, যেহেতু 2 টু দি পাওয়ার x টা কমন নিয়ে নিয়েছি তাই 2 টু দি পাওয়ার 1 প্লাস এখানেও তাই 2 টু দি পাওয়ার x কমন নিয়েছি স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার কিউব সমান 30। এটা মানে কত 8, এটা মানে কত 4, এটা মানে 2, এটা মানে 1, তাহলে 8 10 10 14 একে 15, তাহলে 2 টু দি পাওয়ার x ইনটু 15 সমান 30, 15 দুগুণে 30, তাহলে 2 টু দি পাওয়ার x সমান কত 2 টু দি পাওয়ার কিছু নেই মানে কত আছে 2 টু দি পাওয়ার 1, কিছু নেই মানে 1 থাকা, তাহলে x ইকুয়ালস টু তাহলে 2 2 চলে গেল, তাহলে এই x পাওয়ার এটা ইকুয়াল হয়ে যায়, এই দুটো যখন ইকুয়াল হয়ে যায় তখন এই পাওয়ারটাও ইকুয়াল হয়ে যায়, তাহলে x ইকুয়ালস টু 1। নেক্সট 12টা কি বলেছে, এক ব্যবসায়ী দুটি দ্রব্যের একটিতে 30% লাভে অপরটিতে 10% লাভে বিক্রয় করায় মোট বিক্রয় মূল্য হয় 48 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্য, প্রথম দ্রব্য বিক্রয় করেছে 10% লাভে, ক্রয় মূল্য যদি আমি ধরে নিই 100 টাকা, তাহলে প্রথম দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে 130 টাকা, দ্বিতীয় দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে 110 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো 130 যোগ 110 সমান 240 টাকা। এবার বলেছে এত পার্সেন্ট, তাহলে এবার কি বলেছে বিক্রয় করায় মোট বিক্রয় মূল্য হয় 48 টাকা, তাহলে আমরা এখানে 30% এখানে 10% দিয়ে পেয়েছি 240%, 240% সমান কত টাকা হবে 48 টাকা, কারণ দুটোর বিক্রয় মূল্য মোট দিয়েছে 48 টাকা আর আমরা এটা 30 এটা 10% দিয়ে 240 পেয়েছি, তাহলে এটা সমান 240 সমান লিখতে পারি 48, 1% সমান কত হবে 48/240। তাহলে আমাদের বের করতে দিয়েছে দ্বিতীয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় দ্রব্যটি 110 আছে, তাহলে 110% সমান 48/240 ইনটু 110, তাহলে 0 0 কেটে গেল, 4 দুগুণে 8 দুগুণে 4 2, তার মানে 22%। তেরোর অঙ্কটা কি বলেছে, 4 বছর পূর্বে এই যে পিতা পুত্রের বয়স অনুপাত, ছোটবেলা থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এখনো এগুলো ইম্পর্টেন্ট। 4 বছর পূর্বে মানে 4 বছর আগে পিতা পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর। বর্তমানে পুত্র ও পিতার বয়সের অনুপাত 5:16, তাহলে পুত্রের বয়স কত, তাহলে ধরে নিই বর্তমানে পুত্রের বয়স কত 5x, পিতার বয়স কত, পিতা 16x, পুত্র আর পিতা, তাহলে 4 বছর আগে পিতার বয়স কত ছিল, তাহলে আজ যদি আমার বয়স 14 বছর হয় তাহলে 4 বছর আগে কত ছিল 10 বছর, তাহলে পিতার বয়স আজ যদি 16x হয় তাহলে 4 বছর আগে পিতার বয়স কত ছিল 16x - 4 বছর, আর 4 বছর আগে পুত্রের বয়স কত ছিল, তাহলে 5x - 4 বছর, তাই তো। এবার আমাকে 4 বছর আগে এদের দুজনের বয়স সেটা আমরা বার করলাম, এদের গড়টা দিয়ে দিয়েছে, তাহলে গড় মানে কি এটা বাই 2, তাই তো। তাহলে করি 16x যোগ 4 বিয়োগ 4, এটা যোগ করছি প্লাস 5x বিয়োগ 4 বাই 2 সমান কত আছে 27.5, তাহলে 16 আর 5 কত হয় 16 17 18 19 20 21x মাইনাস 8 ইকুয়াল টু, এটা দুই দিকে এদিকে চলে গেলে গুণ হয়ে যাবে 0 7 দুগুণে 14 আগে 15 5 হাতে পড়লো 1 2 দুগুণে 4 হাতে রাখে 5, তাহলে এই শূন্যটা কেটে গেল, যেহেতু এখানে দশমিক ছিল তো তাই দশমিকটা একবার হয়ে গেছে, তাহলে 55 যোগ 8 55 যোগ 8 কত হয়, তাহলে 21x সমান 55 যোগ 8 55 56 57 58 59 60 61 62 63, তাহলে x ইকুয়ালস টু 63/21 সমান 3, তাহলে x ইকুয়ালস টু 3 বছর হলে এখানে কি চেয়েছে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স আমরা 5x ধরেছিলাম, তাহলে এই x এর জায়গায় মানটা পুট করে দিই 5 * 3 সমান 15 বছর, বাস কমপ্লিট।
নেক্সট 14টা কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 1815, তাদের ভাগফল 3/5, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে একটি সংখ্যা x আর একটা সংখ্যা y হলে এদের গুণফল কত? 1815, আর এদের ভাগফল কত? x/y সমান 3/5। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা মান বের করে নিতে পারবো। যদি আমি x বার করি, কত হবে? x 1815/y। তাহলে x এর মান বসিয়ে দিই 1815/y, তাহলে কত হবে? 1815 নিচে আর একটা y আছে, y y সমান 3/5। তাহলে y স্কয়ার হয়ে যাচ্ছে, y স্কয়ারটা এদিকে নিয়ে যাই আর এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? 1815 এদিকে এলে উল্টে যাবে, 5/3 y স্কয়ার, 3 6 18, 3 605, তাহলে y স্কয়ার 5 5 25, 2 2 5 6 30, 3025। এটা কার বর্গ? বর্গটা যদি আমরা বার করতে চাই 3025 বর্গ বার করার নিয়ম হচ্ছে বাদিক থেকে ডান দিক থেকে জোড়া জোড়া নেওয়া। তাহলে এই জোড়া 5 5 25, তাহলে 5 5 দুগুণে 10 25, তাহলে কত হবে? 5 5 25 দিয়ে হবে, এটা 5 5 25 2, তাহলে 5 দিয়ে দেবে 5, তাহলে কত হলো? 55। এটা কত করব? 55। তাহলে y 55। এখানে y এর মানটা পুট করে দিই, তাহলে কত হবে? 1815/55 সমান কত? 33। এবার এই মানটা আর এই মানটার ডিফারেন্স কত হলো? 22। এটাই আমাদের কাছে চেয়েছে যে দুটোর পার্থক্য কত। এই অঙ্কটাকে যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে কি করে করব? সূত্র হচ্ছে √, যেই গুণফলটা দেওয়া থাকবে সেটাকে একবার গুণ করব, ভাগফল দিয়ে একবার ভাগ করব। তাহলে একবার করব 1815 গুণ 3/5, একবার করব √, 1815 গুণ 5/3। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 6 3, তাহলে √, 3 3 9, 3 6 18 1, 3 3 9 10, এটা হচ্ছে 33 এর বর্গ। আর একটা আসবে এটার সাথে এটা কাটাকাটি করলে 605, তার মানে √, 3025 সমান এটা 55 এর বর্গ। তাহলে এই সংখ্যা দুটো পেয়ে গেলাম। এবার বিয়োগ করে দাও, বাস অ্যানসার চলে আসবে। নেক্সট কি বলেছে? দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের 50% এর সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত? ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি ধরে নিই x y। সংখ্যা দুটো কি কি? x y। তাহলে একবার করব x + y কত বলেছে? এর কত শতাংশ? এর 40%। 40 এর 100, এটা কার সাথে সমান? এদের বিয়োগফলের, মানে x - 1 এর 50%, মানে 50 এর 100। এই 100 এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে এদিকে আমার থাকছে 4x + 4y সমান 5x - 5y। তাহলে x টাকে এদিকে নিয়ে আসি, তাহলে হবে -x, y টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে হবে -9y, মাইনাস মাইনাস কেটে গেল, x/y সমান 9/1। তাহলে সংখ্যা দুটো x y ধরে নিয়েছিলাম, এদের অনুপাত হবে x/y সমান 9:1। বা ছোট্ট অঙ্ক করব 16 অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা ভীষণ সোজা অঙ্ক, শুধুমাত্র একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে সেটা আমরা দেখি। কি বলেছে? ত্রুটিযুক্ত একটি মাপার স্কেলে 1 মিটার হলে প্রকৃত মাপ হয় 99 সেমি। ঠিক আছে, তার মানে ত্রুটি আছে, 99 সেমিটাকে 1 মিটার দেখায়। প্রকৃত মাপ 50 মিটার হলে তা ওই ত্রুটিযুক্ত স্কেলে মাপলে কত হবে? ঠিক আছে, প্রকৃত মাপ 99 সেমিতে, ত্রুটি কত? 1 মিটার। দেখো এটা সেমিতে আছে, তাহলে আমাদের এটাকে মিটারে করে নিতে হবে। তাহলে 99 সেমি সমান কত মিটার? 99/100 মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাই তো? 100 মিটার। ঠিক আছে, তাহলে এত মিটারে ত্রুটি কত? 1। তাহলে 1 এ কত আর
কততে চেয়েছে আমাদের 50 50 ইনটু 50 বাই 99 সমান কত হবে 50 পূর্ণ 50 এ 99 এত মিটার। বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের অসুবিধা হলো। অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা বলেছে 15 টাকায় 5টি কলম বিক্রয় করায় 20% লাভ হয়, 18.40 টাকায় 8টি অনুরূপ মানে একই কলম বিক্রি করছে 18.40 টাকায়, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? ঠিক আছে, 8টি কলম ওরকম। তাহলে আগে আমরা করে নিই যে 15 টাকায় কটা বিক্রি করছে 5টা, মানে 5টার দাম কত 15 টাকা। তাহলে একটার দাম কত? 5টার দাম যদি হয় 15 টাকা, তাহলে একটার দাম হবে 15/5 সমান কত টাকা? 3 টাকা। উল্টো দিকে কি করছে আবার 8টার দাম করছে 18.40 টাকা, তাহলে একটা কত হবে 18.40/8 এত টাকা। তাহলে এটা কাটাকাটি গেলে কত হবে? দুগুণে 16 আর দুগুণে 16 24 3 8 24 2.30 টাকা। ঠিক আছে, দেখো এখানে একটার দাম নিচ্ছে 3 টাকা, এখানে একটার দাম নিচ্ছে কত 2.30 টাকা। বুঝতেই পারছি আমরা ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে সেটা বার করব। তাহলে 3 এ কতটুকু হচ্ছে 120 20% লাভ করেছে, তাহলে 120, তাহলে 120/3, তাহলে এখানে কত টাকা হয়েছে 3.20 তে কত হবে 120 ইনটু 2.30/3 দশমিকটা উঠে গেলে 100 3 4 12 40 কেটে গেল, তাহলে হবে 3 4 12 2 মানে 92। ঠিক আছে, 92 এত পার্সেন্ট। তাহলে 92 হলে মোট কত 100, তাহলে ক্ষতি হচ্ছে তাই তো, তাহলে 100 মাইনাস 92 সমান কতটুকু ক্ষতি হচ্ছে 8% ক্ষতি। বোঝা গেল? নেক্সট 18টা দেখো, 18টা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:6, এটা হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত। তাহলে আমরা এক একটা সংখ্যাকে তিনটি সংখ্যা কত ধরতে পারি 3x 4x 6x। ঠিক আছে, এই তিনটি সংখ্যার অনুপাতের লসাগু আমাদের গিভেন আছে। কত বলেছে? লসাগু 180। তাহলে আমি যে তিনটি সংখ্যা ধরে নিয়েছি তার লসাগুটা বের করে সমান করে দেব, তাহলে এক হয়ে যাবে তাই তো। তাহলে এটার লসাগু প্রথমে x দিয়ে দিলে 3 4 6, তারপরে 3 দিয়ে দিই 3 1 কে 3 4 3 দুগুণে 6 2 দিয়ে দিই 1 2 দুগুণে 4 2 কে 2, তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে x 12x সমান কত বলে দিয়েছে 180। তাহলে x সমান 180/12, তাহলে 12 কে 12 5 12 60 15। কি চেয়েছে? ছোট সংখ্যাটা কত? অবভিয়াসলি এই সংখ্যাটা ছোট হবে। তাহলে কি করব? এখানে ছোট সংখ্যাটা মানে এখান থেকে আমি লিখতে পারি যে পরপর তিনটে যে সংখ্যা নিয়েছিলাম, এই যে একটা এই যে একটা এই যে একটা, এখানে x এর মানটা পুট করব। তাহলে 3 * 15 তাই তো, সমান সমান কত হবে 3 15 45। বোঝা গেল? নেক্সট 19 অঙ্কটা। এক ব্যক্তি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রেল স্টেশন থেকে 10 মিনিট পরে ছাড়বে এমন একটি ট্রেন ধরার জন্য প্রথমে কিছুটা পথ 4 কিলোমিটার গতিতে হাঁটেন, অবশিষ্ট পথ 8 কিলোমিটার গতিতে রিকশায় গিয়ে যথাসময়ে স্টেশনে পৌঁছান। ওই ব্যক্তি কতটা পথ রিকশায় গিয়েছিলেন? তাহলে ধরে নিই ব্যক্তি কতটা পথ রিকশায় গিয়েছিল? রিকশায় গিয়েছিল x কিমি। ঠিক আছে, x কিমি পথ গিয়েছিল রিকশায়। আর তাহলে হেঁটে গেছিল কত? তাহলে x কিমি রিকশায় গেছিল আর হেঁটে গেছিল কতটুকু? হেঁটে গেছিল তাহলে 1 - x এতটুকু হেঁটে গেছিল। তাহলে রিকশার কত কিলোমিটার গতিতে চলেছে রিকশা? অবশিষ্ট পথ এত কিলোমিটার গতিতে রিকশায় গিয়েছে, প্লাস 1 - x মানে হাঁটা পথ। হাঁটা পথ হচ্ছে 1 - x। 1 - x দিয়েছে
4 কিমি গতিতে সমান মোট কতটুকু পড়েছে? 10 মিনিট, এটাকে ঘন্টায় গুনলাম বাই 7, তাহলে 8x প্লাস 2 মাইনাস 2x, 0 0 কেটে গেল, 1 এ 6, তাহলে 2 3 এ 6, 2 4 এ 8, তাহলে এটা হবে মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 4, তাহলে x ইকুয়ালস টু 2 কিমি। তাহলে রিকশায় কতটুকু গেছিল? x ধরে নিয়েছিলাম, তাহলে এত কিমি পথ গেছিল রিকশা।